24 ফেব্রুয়ারি 2009 ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে আয়োজিত হয় 3 দিনব্যাপী বিডিআর সপ্তাহে। বিডিআর সপ্তাহের দ্বিতীয় দিন তথা 25 ফেব্রুয়ারি সকাল 9:05 বিডিআরের দরবার হলে উপস্থিত হন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। তার ঠিক 21 মিনিট পর অর্থাৎ 9:26 উপস্থিত বিডিআর সদস্যরা বিদ্রোহ করে বসে। অস্ত্রের মুখে জিম্মি করা হয় সেখানে উপস্থিত সকল সেনা অফিসারদেরকে। তারপর সকাল 10:42 হত্যা করা হয় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে। কিন্তু এটা কি কোনো বিদ্রোহ ছিল নাকি কোনো ষড়যন্ত্র? কেন এই বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? কেন এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত আজও পর্যন্ত করা যায়নি? সেটা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলেন ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত। বিডিআর বিদ্রোহের কারণে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়, একটি সামরিক তদন্ত কমিটি, একটি বেসামরিক তদন্ত কমিটি। বেসামরিক তদন্ত কমিটির প্রধান ছিলেন আনিসুজ্জামান এবং সামরিক তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই জাহাঙ্গীরই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই দুই তদন্ত কমিটি কোনো সুষ্ঠু তদন্ত রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি, কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ কিছু কারণ দেখানো হয়েছে। তার ভিতর থেকে একটি কারণ দিচ্ছে অপারেশন ডাল ভাত। অপারেশন ডাল ভাত আসলে কি ছিল? অপারেশন ডাল ভাত ছিল বর্তমান সময়ে টিসিডির মতনই একটি প্রকল্প তথা বিডিআর সদস্যদের কর্তৃক নেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সময়ে টিসিবি যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নাবিশ্বাস উঠে যায়, তখনই টিসিবি সুলভ মূল্যে বিভিন্ন দ্রব্যবাদী জনগণের নিকট সরবরাহ করে থাকে। বিডিআর সদস্যদের দ্বারা গৃহীত তেমনই একটি পদক্ষেপ ছিল অপারেশন ডাল ভাত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই সময়ে অপারেশন ডাল ভাত ব্যাপক প্রশংসিত হয়, কিন্তু এই অপারেশন ডাল ভাতে অর্থ আত্মসাতের অভিযোগ করা সত্যতা যাচাই না করে কিছু সেনারা বিদ্রোহ করে বসে। বিডিআর বিদ্রোহের দ্বিতীয় কারণ হিসেবে দেখানো হয় বিডিআর সদস্য এবং সেনা সদস্যদের ভিতরে থাকা বেতন ও বেতন বৈষম্য। যদিও বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বিডিআর সদস্যদের এই বৈষম্য নিয়ে যথেষ্ট সোচ্চার ছিলেন। আমার সৈনিকরা তার পরিবার থেকে পৃথক থাকে এবং এই যে বেতনটা পায় সেই বেতন দিয়ে তার পরিবারকে ভালো একটা জীবন দেওয়া সম্ভব হয় না। তা আমি মনে করি যদি আমরা বিডিআর থেকে আরো ভালো কিছু আশা করতে চাই, তাদের সুযোগ সুবিধা, বেতন, রেশন বৃদ্ধি করতে হবে এবং তাদের পরিবারের জন্য যে বাসস্থান তার ব্যবস্থা করতে হবে। এবং যদি এটা করা হয় আমি এই দুই কারণ থেকে আমরা বুঝতে পারি যে বিডিআর সদস্যদের ভিতরে ক্ষোভের সঞ্চার হতে পারে, কিন্তু তাকে কখনো বিদ্রোহের জন্ম দিতে পারে। যেখানে 1971 সালে মুক্তিযুদ্ধে মারা গিয়েছিল মাত্র 51 জন সেনা অফিসার, সেখানে এক বিদ্রোহে মারা যায় 57 জন সেনা অফিসার। চলো বিডিআর বিদ্রোহের লাভ ক্ষতির হিসাবটা একবার করা যায়। বিডিআর বিদ্রোহ শুরু প্রায় 1 ঘন্টা 16 মিনিট পর অর্থাৎ 10:42 হত্যা করা হয় মেজর জেনারেল শাকিল আহমেদকে। যদিও 10টার ভিতরে বিডিআর সদর দপ্তর তথা পিলখানার আশেপাশে সেনা সদস্য দিয়ে ছিঁড়ে যায়, পুলিশ এবং র্যাব ঘিরে ফেলে, কিন্তু কোনো একটা অজানা কারণে তারা অ্যাকশনে যাওয়ার কোনো অনুমতি পায়নি, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারাতে হয় 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে। এমনও অভিযোগ উঠেছে যে বিডিআর সদর দপ্তরে ওই দিন টার্গেট করে সেনা অফিসারদেরকে হত্যা করা হয় এবং তারপরে আমরা দেখতে পাই ওই সকল সেনা অফিসারদের স্থলে পদায়ন করা হয় এমন সব অফিসারদেরকে যারা সরকারের উপর বিশেষভাবে অনুগত। তারা এতটাই অনুগত ছিল যে পরপর ঘটে যাওয়া 3টি প্রহসনমূলক নির্বাচন হওয়া সত্ত্বেও তারা সরকারের বিরুদ্ধে কোনো ঘটনায় ঘটাতে পারেনি। এছাড়া সামরিক গোয়েন্দা অধিদপ্তরের স্তরে ডিজিএফআইকে তৈরি করা হয় সরকারের একটি পোষ্য গুন্ডা বাহিনী হিসেবে। এই সুবর্ণ সুযোগ সরকার পেয়েছিল শুধুমাত্র এই বিডিআর বিদ্রোহের কারণে। বিডিআর বিদ্রোহের কারণে সেনাবাহিনীকে তারা তৈরি করতে পেরেছিল তাদের অনুগত একটি বাহিনী হিসেবে। এবার দেখা যাক আন্তর্জাতিকভাবে কারা লাভবান হয়েছিল। 18 এপ্রিল 2001 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অতর্কিতে প্রবেশ করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে এবং সেখানে অবস্থিত বিডিআর ক্যাম্পে হামলা চালায়। সেখানে অবস্থান করছিলেন মাত্র 11 জন বিডিআর সদস্য। তারাই সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলে। এই যুদ্ধে ভারতের প্রায় 17 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের মাত্র 3 জন সৈন্য শহীদ হন। বিডিআর মূলত ছিল সেনাবাহিনী কর্তৃক প্রশিক্ষিত এবং সেনা কমান্ডে পরিচালিত একটি আধা সামরিক বাহিনী, যার ফলে তৎকালীন বিডিআর এর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সক্ষমতার দিক দিয়ে ব্যাপক পার্থক্য ছিল, যা বিএসএফ তথা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল।
18 এপ্রিল বড়াইবাড়ি সীমান্তে সংঘটিত যুদ্ধ সারা ভারতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। 24 এপ্রিল 2009 ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যশওয়ান্ত সিং তথ্যহীন কণ্ঠে লোকসভায় ঘোষণা করে তারা এই ঘটনাকে মোটেই সহজভাবে নেয়নি, তারা এর প্রতিশোধ নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা প্রতিশোধ কি আসলেই নিয়েছিল? কিন্তু কিভাবে নিয়েছিল? বিডিআর বিদ্রোহের ফলে ভারতের সীমান্তে বুক চেতিয়ে যুদ্ধ করা বিডিআর বাহিনীকে বিলুপ্ত করে গঠন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি নামক একটি অতি সুশীল বাহিনী, যাদের আমরা গত 15 বছরে শুধুমাত্র ভারতীয় সীমান্তে পতাকা বৈঠক করা এবং পিঠ দেখে চলে আসায় ভিতরে সীমাবদ্ধ থাকতে দেখেছি। অতএব যেভাবে হোক ভারতের কিন্তু প্রতিশোধ নেওয়া হয়ে গেল। যদিও 5ই আগস্টের পর বিজিবিকে এই মানসিকতা থেকে আমরা অনেকাংশে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছি, যা অত্যন্ত প্রশংসার দাবিদার।